ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাংলা সাহিত্যের মণিমাণিক্য দিয়ে গড়া আমাদের এই বিশেষ নিবেদন কাহিনী স্ট্রিট। আজ আপনি শুনবেন অনুষ্কা পালের লেখা স্বপ্ন কাম। গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বিভিন্ন রকম গল্প পাওয়ার জন্য, এবং অবশ্যই আমরা আগামীতে বেশ ভালো ভালো কিছু গল্প আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর এই গল্পটি শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। চলুন, শুরু হচ্ছে আজকের গল্প। অর্কদীপ আর অঙ্কিতার আলাপ সেই স্কুল থেকে, তারপর কলেজে থাকাকালীন শুরু হয়েছিল তাদের প্রেম। আজ তাদের জন্য ব্যাচেলার পার্টি অ্যারেঞ্জ করেছে তাদেরই বন্ধুরা। রেডি হতে হতে অঙ্কিতা বলল অর্কদীপকে, মানে অর্ককে, এই অর্ক, আজ পার্টি হয়ে গেলে আমি তোর ফ্ল্যাটে থেকে যাবো রে। অত রাতে আমার ফ্ল্যাটে ফিরতে গেলে অনেক লেট হয়ে যাবে, তাই আজকের রাতটা তোর ফ্ল্যাটে স্টে করে যেতাম। আরে ইটস ওকে, আর তো কটা দিন, তারপর তো তুই আমার ফ্ল্যাটেই পার্মানেন্ট থাকবি। আজ থাকতে অসুবিধা কোথায়? বেশ, তাহলে আজ রাতটা না হয় তোর সাথে। ঠিক আছে, চল রেডি হয়ে, ওরা আবার ওয়েট করবে। অর্কদীপ আর অঙ্কিতার এই রাতটা তাদের বন্ধুরা আরও সুন্দর করে সেলিব্রেট করলো। যতটা তারা ভেবেছিল তার থেকেও বেশি এনজয় করলো সবাই। খাওয়া দাওয়া, পার্টি, সং, ড্রিঙ্ক সবকিছুই মিলেমিশে জমজমাট ব্যাচেলার পার্টি। পার্টি শেষ হলে কথা মতো অঙ্কিতা আসে অর্কর ফ্ল্যাটে রাত কাটাতে। দুজনই ছিল মাদক অবস্থায়, তাই তাদের আর কোনো কিছুতেই হুঁশ ছিল না। তারপর সকাল হলে অঙ্কিতা অর্ককে দেখে চমকে চিৎকার করে ওঠে, এ কি, তুই এখানে কি করছিস? তুই কেন আমার সাথে শুয়েছিস? সরে যা এখান থেকে। অঙ্কিতা, কেন রিয়েক্ট করছিস তুই? কাল তো তুই নিজেই আমার কাছে এলি, আমাকে টাচ করলি, আরও কত কিছু করলি, আর এখন সব কিছু হয়ে যাওয়ার পর এরকম কেন করছিস? আমি কাল রাতে ড্রিঙ্ক করেছিলাম, আমার কিছু মনে নেই। তাই বলে তুই এই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নিবি? দেখ অঙ্কিতা, আমি তোর কোনো অ্যাডভান্টেজ নিইনি। তুই এসেছিস নিজে থেকে আমার সাথে শুতে, আর তুই আমাকে নিজের থেকে জোর করেছিস কিস করতে। আমি বাধা দিয়েছিলাম, তুই শুনিসনি। তুই বেরিয়ে যা আমার ফ্ল্যাট থেকে, আমি তোকে দেখতে চাই না আর। এই ঘটনার পর 1 মাস কেটে গেছে। সবকিছুই আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। অঙ্কিতা আর অঙ্কর বিয়ের তারিখ কাছে চলে এসেছে অনেকটা। কিরে অঙ্কিতা, দেখতে দেখতে দিনটা তো কত কাছে চলে এলো। তুই হ্যাপি তো? হ্যাঁ রে, আমি ভীষণ হ্যাপি। তোর সাথে এখন থেকে পার্মানেন্টলি থাকতে পারবো, এর থেকে আর আনন্দের কি আছে? ওই শোন না, তাহলে আজ ইভিনিং একটু বেরোই, তাহলে একটু ঘুরে আসি, কি বলিস? না রে, আজ না। আজ আমি নিজের ফ্ল্যাটেই থাকবো। কটা কাজ আছে রে অফিসের, ওই কটা কাজ কমপ্লিট করব আজ। অঙ্কিতা কথা মতো ফ্ল্যাটেই ছিল সারা সন্ধেটা। 5টা বাজতে অঙ্কিতা 1 কাপ কফি নিয়ে নিজের রুমে গেল কাজ করতে। ল্যাপটপ চালু করে ইমেলস চেক করতে স্টার্ট করলো। 6টার সময় অর্কর ফোন এলো আরো একবার। একটু গল্প করলো ওরা দুজন। তারপর অর্ক ফোনে রেখে দিতে অঙ্কিতা আবার কাজে মন দিল। কিছুক্ষণ পর ডোরবেল বাজলো। অঙ্কিতা হঠাৎ এই সময় কলিং বেলের আওয়াজ পেয়ে একটু চমকেই গেল। এই অসময়ে কে আসবে ফ্ল্যাটে? অর্ক তো বাইরে গেছে, ওর তো আসার কথা নয়, তাহলে কে এলো? ভাবতে ভাবতে এসে দরজা খুলে দিল অঙ্কিতা। কি রে তুই, এখন? তুই যে বললি বাইরে থাকবি, তাহলে এখন এখানে কেন? তোর জন্য মন খারাপ করছিল, তো তাই ভাবলাম তোর সাথে একবার দেখা করে আসি। ভেতরে যেতে বলবি না? হ্যাঁ রে, আয়। কি খাবি বল, কবে করে একটু ওয়েট, আসছে করে নিয়ে। অঙ্কিতাকে সন্ধেটা আর একা কাটাতে হলো না। তারপর 8টার সময় অঙ্কিতা আবার ওর ফ্ল্যাটে একা। কি রে, এতবার করে কাকে কল করছিস তুই? আর এত টেন্স কেন তুই আজ? অর্কদীপের বন্ধু সৌনক ওকে চিন্তায় দেখে থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল। আরে অঙ্কিতাকে তখন থেকে কল করছি, রিসিভ করছে না একদম। রাত 9টা বেজে গেল, আর এখন তো ফ্রি থাকে, এরকম তো করে না কোনো দিনও। দেখ,
হয়তো বিজি আছো অফিসের কাজ নিয়ে, তাই তোর ফোন রিসিভ করতে পারছে না, বা ফোনটা হয়তো সাইলেন্টে রাখা আছে, সেটাও তো হতে পারে। অত টেনশন নিস না তো, তার থেকে একটা কাজ কর, বরং চল ওর ফ্ল্যাটে যাই, ওকে সারপ্রাইজ দেওয়া যাবে, কি বলিস? সৌনকের কথায় সৌনক আর অর্ক গেল অঙ্কিতার ফ্ল্যাটে। ডোরবেল বাজাতে গিয়ে ওরা দেখলো যে দরজাটা খোলা। অর্ক চমকে গেল। অঙ্কিতা তো কোনোদিনও দরজা আনলক ছাড়ে না, তাহলে সারেন কি হলো? অঙ্কিতার শরীর খারাপ নয় তো? অঙ্কিতা, অঙ্কিতা! এই সব কিছুই ভাবতে ভাবতে অর্ক ফ্ল্যাটের দরজা ঠেলে ঢুকলো, কিন্তু ভেতরে সব কিছুই স্বাভাবিক। অঙ্কিতার নাম ধরে অর্ক আর সৌনক অনেকবার ডাকলো, অঙ্কিতা, অঙ্কিতা! কিন্তু কোথাও কোনো সাড়া নেই, আর কোনো শব্দও নেই। তাহলে কি অঙ্কিতা ফ্ল্যাটে নেই? গেল কোথায় ও? ওরা দুজন আস্তে আস্তে অঙ্কিতার বেডরুমে গেল, আর তারপরেই ওদের বডি ফ্রিজ হয়ে গেল। চোখের সামনে পড়ে আছে অঙ্কিতার নিথর দেহ, বাম হাত ভেসে যাচ্ছে রক্তে, আর অঙ্কিতা যেন বসে আছে শান্তভাবে একটা চেয়ারে। চেয়ারের নিচে পড়ে আছে একটা রক্তাক্ত ছুরি। ল্যাপটপ আর ফাইলস একপাশে রাখা, দেখে মনে হচ্ছে কিছুই হয়নি, কিন্তু সব কিছুই শেষ হয়ে গেছে। অর্ক আর সৌনক কেউই কোনো কথা বলতে পারল না, দুজনই হতভম্ব। অঙ্কিতা সুইসাইড করলো? কিন্তু কেন? সব কিছু তো নর্মালি ছিল, তাহলে কেন? অঙ্কিতা বিকেলেই তো কথা বললো আমার সাথে, তাহলে তারপরেই এত সব হলো কি করে? এইসব ভাবতে ভাবতে অর্ক মাথা ঘুরে পড়েই যাচ্ছিল, কিন্তু সৌনক ধরে নিল, ওকে বসালো আর পুলিশে খবর দিল। সৌনক আর অর্ক ডাইনিং টেবিলের চেয়ারে থম মেরে বসে আছে। পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্ট তখন নিজেদের কাজ শুরু করেছে। বিভিন্ন স্যাম্পল কালেক্ট করতে স্টার্ট করলো ওরা, আর পুরো ঘরটা ওরা সার্চ করতে স্টার্ট করলো। অঙ্কিতার ল্যাপটপ, ফোন আর যা যা জিনিস ছিল ইউজ করা, ওরা সব নিয়ে গেল ইনভেস্টিগেশনের জন্য। পুলিশ অফিসার মিস্টার বসু এই কেসটার দায়িত্ব নিলেন, জানিয়ে দিলেন নিজের ওপর মহলকে, কারণ অঙ্কিতাকে তিনি চেনেন ছোট থেকেই। মিস্টার বসু অর্কর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, দেখো অর্ক, আমি তো দেখছি তোমাদের দুজনকে ছোটবেলা থেকে। আমি জানি তুমি এরকম কাজ করতে পারো না, কিন্তু তাও ইনভেস্টিগেশন ফর্মালিটিস তো আমাকে ফুলফিল করতেই হবে। তাই কাল তোমাকে একবার পুলিশ স্টেশনে আসতে হবে। আজ তোমাকে আর বিরক্ত করব না। আমরা বডিটা পোস্টমর্টমে নিয়ে যাচ্ছি, তারপর তোমাকে হ্যান্ড ওভার করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ওর মা বাবাকে খবর দিয়েছো তো? কিন্তু অর্কর মুখে একটাও কোনো সাড়া নেই। কিভাবে কি হলো আর কেনই বা হলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। অঙ্কিতার বাবা মা আগে ওর সাথেই থাকতেন, তারপর অঙ্কিতা জব পেয়ে যাওয়ায় সে আলাদা ফ্ল্যাটে থাকে। অর্কর এইরকম অবস্থা দেখে শেষে সৌনকই অঙ্কিতার মা বাবাকে খবরটা দিল। খবর পেয়ে অঙ্কিতার বাবা মা স্বাভাবিকভাবে ভেঙে পড়লেন। সবাই দোষী ভাবছে অর্ককে। পোস্টমর্টম হয়ে গেল, পুলিশ ডিপার্টমেন্ট বডি দিয়ে গেল অঙ্কিতার ফ্যামিলিকে। প্রায় ভোর হয়ে গেল সব কাজ শেষ করতে করতে। অর্ক তারপর থেকে একটাও কোনো কথা বলেনি, আর ওদিক থেকে অঙ্কিতার বাবা মা সমানে দোষ দিচ্ছে অর্ককে। সব দোষ এই ছেলেটার। আমি শুরু থেকে কোনোদিন এই ছেলেটাকে পছন্দ করিনি, আমার একটুও মত ছিল না। সব শেষ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। তুমি ওরকম করে বলো না গো, ছেলেটা এরকম না, কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে কখনো ভুল মানুষকে পছন্দ করতে পারে না। তবে একটু শান্ত হও, সত্যিটা ঠিক সামনে আসবে। আমাদেরকে সামলাতে হবে নিজেদেরকে। অর্ক দুপুর 12টার দিকে পুলিশ স্টেশন গেল, আর তার সাথে শুরু হলো প্রশ্ন উত্তর পর্ব। মিস্টার বসু অর্ককে খুব শান্তভাবেই কটা প্রশ্ন করলেন। আচ্ছা অর্ক, তোমার সাথে অঙ্কিতার লাস্ট কখন কথা হয়েছিল, আর ঠিক কি কি কথা হয়েছিল যে ও এরকম একটা ডিসিশন নিল? দেখুন, লাস্ট যখন কথা হলো তখন তো সব কিছুই নর্মাল ছিল, আমি তোর খোঁজ নিচ্ছিলাম, বাস, দ্যাটস ইট। বাট অর্ক, আমরা তো সুইসাইড নোট পেয়েছি ওর ঘরে, আর সেখানে স্পষ্ট লেখা আছে যে আমি শেষ করতে চাইছি আমাদের সম্পর্কটাকে। আমি আর নিতে পারছি না এই সব কিছু। আই কোয়েট। কি এমন হয়েছিল তোমাদের সম্পর্কে যে অঙ্কিতা এটা লিখলো?
কিন্তু আমাদের মধ্যে তো সেরকম কিছুই হয়নি যে ও ওরকম একটা সিদ্ধান্ত নেবে। মিস্টার বসু ব্যাপারটা নিয়ে একটু বেশি চিন্তায় পড়ে গেলেন। তাহলে কেন সুইসাইড করতে গেল অঙ্কিতা? অনেক কটা চিন্তা মাথায় ঘুরছিল মিস্টার বসুর। ঠিক সেই সময়ে, স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার পোস্টমর্টম রিপোর্টটা। একজন কনস্টেবল এসে পোস্টমর্টম রিপোর্টটা মিস্টার বসুর হাতে দিলেন। মিস্টার বসু রিপোর্টটা পড়লেন এবং পড়ে বেশ চমকে গেলেন। কি হলো স্যার? কি লেখা আছে রিপোর্টে? আচ্ছা অর্ক, অঙ্কিতা যে প্রেগনেন্ট ছিল সেটা তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে কেন? হোয়াট? প্রেগনেন্ট? মানেটা কি? আমাদের মধ্যে সেরকম কিছুই হয়নি। এর আগে এইসব কেন করবো আমরা? আর তাছাড়া অঙ্কিতা তো আমাকে কিছু বলেনি কোনোদিন এই ব্যাপারে। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে তো তাই লেখা আছে, সুইসাইডই করেছে অঙ্কিতা। ওর ব্লাড গ্রুপ আর ছুরিতে লেগে থাকা ব্লাড সেম, আর ওর হাতের কাটা দাগটাও ওই ছুরি দিয়েই করা। মেবি এই প্রেগনেন্সিটাই হয়তো ওর রিজন। বাট তুমি তো বলছো তুমি জানো না কিছু এই ব্যাপারে, তাহলে হাউ ইজ ইট পসিবল? দেখুন স্যার, যদি সত্যিই কিছু হতো তাহলে তো আমি জানতাম, বাট এখানে তো আমি কিছুই জানি না। আচ্ছা অর্ক, তুমি এই কদিনে ওর বিহেভিয়ারে কিছু চেঞ্জ দেখেছো? জাস্ট লাইক শরীর খারাপ হওয়া বা মুড সুইং, এরকম কিছু? আমি তো ওকে খুব কাছ থেকেই রোজ দেখি, আর ও দিনের মোস্ট অফ দ্য টাইম আমার সাথেই কাটায়, তাই না, নো চেঞ্জ ইন আর বিহেভিয়ার। সবসময় যেমন হাসি খুশি হই হুল্লোড় করে মজা করে সেরকমই তো ছিল। দেখো অর্ক, ওর পেটে বাচ্চাটা এসেছে বেশি দিন না, 1 মান্থ মতো। তুমি একটু ঠিক করে ভেবে বলো তো। লাস্ট 1 মান্থে? না স্যার, আমরা সেরকম টাইমও স্পেন্ড করিনি। ও খুব কাজ নিয়ে বিজি ছিল আর আমার বাইরে যাওয়ার ছিল, তাই আমি তো শহরের বাইরেই ছিলাম, তাই আমি কিছু জানি না এ ব্যাপারে স্যার। এই লাস্ট 1 মাসে তোমার সাথে ওর কোনো ব্যাপারে ঝগড়া হয়েছিল বা হালকা হলেও কথা কাটাকাটি হয়েছিল, এরকম কিছু কি মনে পড়ছে তোমার? না স্যার, নাথিং, কিচ্ছু হয়নি। ইভেন একটা ছোট্ট কথা কাটাকাটিও হয়নি। প্রায় 2 ঘন্টা মতো এইসব ম্যাটার নিয়ে ডিসকাশন করার পরেও কোনো উত্তর পাওয়া গেল না। অর্কও তাই ফিরে গেল নিজের ফ্ল্যাটে। মিস্টার বসু এই কেসটা নিয়ে 2 দিন ঘাটাঘাটি করেও যখন কোনো কুলকিনারা করতে পারলেন না, তখন খবর গেল ওপর মহলে। আর তাই ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন ভালো অফিসার মিস্টার রয়কে অ্যাপয়েন্ট করা হলো। মিস্টার রয় প্রথমেই গেলেন অঙ্কিতার ফ্ল্যাটে, সাথে অর্ককেও নিয়ে গেলেন, কারণ ওর ফ্ল্যাটের সব কিছু কাজ থেকে একমাত্র অর্কই চেনে। আচ্ছা অর্ক, আপনাকে একটা কথা বলে রাখি, আমরা ওর ল্যাপটপ বা ফোন চেক করে সন্দেহজনক কিছুই পাইনি, তাই রুমটা চেক করে দেখি, যদি কিছু হেল্পফুল পাওয়া যায়। দেখুন কি পান এখান থেকে। মিস্টার রয় রুমের চারিদিকটা চেক করতে করতে হঠাৎ চোখ গেল ফ্ল্যাটে ঢোকার দরজার ওপরে লাগানো সিসিটিভিটার দিকে। অর্ক, অঙ্কিতার ফ্ল্যাটে সিসিটিভি আছে, ওটার ফুটেজটা কোথায় থাকে? আপনি কি কিছু জানেন এ ব্যাপারে? ও আচ্ছা, ওটার ফুটেজ? ওটা তো ওর ল্যাপটপেই থাকে, বাট আমি কোনোদিনও জিজ্ঞেস করিনি ওকে এই ব্যাপারে। মিস্টার রয় ফরেন্সিক ডিপার্টমেন্টে ফোন করে ল্যাপটপটা আনার ব্যবস্থা করলেন। 8 ঘন্টা পর ল্যাপটপ এলো। মিস্টার রয় অর্কুট থেকে হেল্প নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওপেন করলেন এবং খুঁজতে শুরু করলেন ফুটেজগুলো। কিছুক্ষণের মধ্যেই খুঁজে পেলেন। ফুটেজে স্পষ্ট দেখা গেল যে খুব চেনা পরিচিত একজন 6:30 থেকে 6:45 মধ্যে এলেন। অঙ্কিতার হাবভাব দেখে মনে হলো তার খুবই কাছের কেউ। অর্ক, আপনিও একবার ফুটেজটা দেখুন। অঙ্কিতা এখানে একটা মানুষকে হাগ করলো অ্যান্ড দেন কিস। আমি আশা করছি যে অঙ্কিতা শুধুমাত্র এই কাজটা আপনার সাথেই করবে, তাছাড়া আর কারোর সাথেই করবে না নিশ্চয়ই, কে বলুন? কথাটা ঠিকই, কিন্তু আমি তো তখন ছিলাম সৌনকের সাথে, আর সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু তাহলে এটা কে? পার্সনটা বেরিয়ে গেল প্রায় 8টা নাগাদ, আর তারপর থেকেই আপনি অঙ্কিতাকে ফোনে পাচ্ছেন না, কি তাই তো? আচ্ছা, বাই দ্য ওয়ে, পোস্টমর্টম রিপোর্টে টাইম অফ ডেথ কখন দেওয়া আছে? এটা আমার ঠিক মনে নেই, বাট আপনি যদি একটু ওয়েট করেন তো আমি এক্ষুনি মিস্টার বাসুকে জিজ্ঞেস করে নিতে পারি, কারণ রিপোর্টটা ওনার কাছেই আছে। ঠিক আছে, জিজ্ঞাসা করে নিন। মিস্টার রয়ের সম্মতি পেলে অর্ক ফোন করলো মিস্টার বসুকে আর জানতে পারলো যে টাইম অফ ডেথ হলো বডি ডিসকভার হওয়ার 2.5-3 ঘন্টা আগে। তার মানে আপনারা অঙ্কিতাকে অঙ্কিতার বডিকে দেখেছেন প্রায় 10টা নাগাদ, তাই তো? তাহলে প্রায় 2.5-3 ঘন্টা আগে, তার মানে টাইম অফ ডেথ 7টা থেকে 8টার মধ্যে।
আর এই মানুষটা ফ্ল্যাটে এসেছে 6:30 পরে। মানে হিসেব তো মিলে যাচ্ছে অর্ক। অঙ্কিতার ডেথ তো হয়েছে এই পার্সনের থাকাকালীনই, বাট কি স্যার, আপনি যেরকম বলছেন সেই অনুযায়ী তো ওই মানুষটার সামনেই করেছে এইসব। তাহলে তাহলে কি? কেউ কারোর সামনে কি করে সুইসাইড করবে অর্ক? আর মেবি শি ওয়াজ মার্ডার্ড। খুন? কিন্তু কি করে? ওর হাতে যেটা কাটার দাগ ছিল সেটা, আর ছুরিতে লাগা রক্ত থেকে তো ইজিলি বোঝা গেল যেটা সুইসাইড। তাহলে মার্ডার কিভাবে? সেটাই তো এখন প্রশ্ন, যে কিভাবে। আচ্ছা, ওনার সুইসাইড নোটটা কোথায়? কার কাছে আছে ওটা? মিস্টার বাসুর কাছে আসে ওটা। আপনি যদি বলেন তো আমি এক্ষুনি আনিয়ে দিচ্ছি। তাই করুন আপনি। এই রুমে যদি একটা সিসিটিভি থাকতো তাহলে বোঝা যেত যে পার্সনটা কে। আচ্ছা, আপনি অ্যারেঞ্জ করুন, আমি ফুটেজটা আরও কয়েকবার দেখি। অর্ক ফোন করে সুইসাইড নোটটা আনার ব্যবস্থা করলো, আর ততক্ষণে মিস্টার রয়ের বেশ কয়েকবার ফুটেজ দেখা হয়ে গেছে। অর্ক, এদিকে শুনুন তো একবার। আপনি একটু রাইট সাইডে তাকান তো, আমি আপনার ঘাড়ের কাজটা একটু দেখব। মানেটা কি স্যার? আপনি কি বলতে চাইছেন? আপনার ঘাড়ের এই অ্যাঙ্গেলটা আর ওই মানুষটার ঘাড়টা পুরো সেম, তাই চেক করছিলাম। বাট স্যার, আমি তো আপনাকে বললাম যে আমি বাইরে ছিলাম আমার বন্ধুর সাথে। তাহলে আপনি কি করে আমাকে সাসপেক্ট করছেন? দেখুন, সাসপেক্ট লিস্টে কিন্তু সবাই আছে, ইনক্লুডিং ইউ। তাই আমি যা বলবো সেই অনুযায়ী আপনাকে করতেই হবে। তাহলে বলুন, আপনি কেন মিথ্যে বলছেন? আমি মিথ্যে বলছি না। আপনি একটা কাজ করুন, আমরা যে দোকানে যাই বা যে প্লেসে আমরা ছিলাম, আপনি চলুন আমার সাথে, সেখানে সিসিটিভি ফুটেজগুলো দেখবেন। তাহলে আই হোপ আপনি বিলিভ করবেন। যাব, সব জায়গায় যাব। তার আগে সুইসাইড নোটটা একবার দেখব। সুইসাইড নোটটা হাতে নিয়ে বার কয়েক পড়লেন, তারপর নেড়ে চেড়ে দেখলেন। লাইনগুলো বারবার নিজের মনেই আওড়াতে লাগলেন আর খুঁজতে লাগলেন কি আছে এর মধ্যে। হঠাৎ নোটটা উল্টে দেখলেন যে ওখানে একটা কিছু লেখা আছে। এটা এখানে কি লেখা আছে? VII মানে 888 মানে মানে কি? কোনো সময় নাকি কোনো কিছু কোড? মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে গেলেন। অর্ক পাতাটা নিয়ে নড়াচড়া করতে লাগলো। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে বলল, এই হ্যান্ডরাইটিংটা অঙ্কিতার ইউজুয়াল হ্যান্ডরাইটিং নয়। যখনও খুব তাড়াতাড়িতে লেখে বা যখন খুব টেনশন নিয়ে কিছু লেখে তখন এইরকম জড়ানো লেখা হয় ওর। কি বলছেন আপনি? কই দেখি দিন আমাকে। বাট সুইসাইড মোমেন্টে কিসের টেনশন, কিসের তাড়া? কারণ তখন তো ও জানে যে আর কোনো তাড়া নেই। তাহলে এরকম কেন? তাহলে কি এটা সুইসাইড নোট নয়, জাস্ট এমনি লেখা যাতে এই খুনটাকে সুইসাইডের মতো করে চালিয়ে দেওয়া যায় বা আমরা এর সাথে গুলিয়ে ফেলি? কিন্তু এই VII এটা কি? পরের দিন সকালে মিস্টার রয় কয়েকজন পুলিশ অফিসারকে সেই সব দোকানগুলোতে পাঠালেন সিসিটিভি ফুটেজ চেক করতে, যেখানে যেখানে অর্ক গিয়েছিল সৌনকের সাথে। সিসিটিভি ফুটেজ দেখে স্পষ্ট বোঝা গেল যে অর্ক সত্যি কথাই বলছিল যে ও সেই দিন বিকেলে বা সন্ধে নাগাদ অঙ্কিতার ফ্ল্যাটে যায়নি। তাহলে সেদিন কে গিয়েছিল ওই ফ্ল্যাটে, যাকে দেখতে পুরো অর্কর মতো আর যাকে দেখে অঙ্কিতাও ওই রকম বিহেভিয়ার করেছিল, ঠিক যেমনটা অর্কর সাথে করে? VIIটাই বা কি? খুনটা করলই বা কি করে? এই এতগুলো প্রশ্ন মাথায় গিজ গিজ করছে মিস্টার রয়ের। দুপুর থেকে মিস্টার রয় ওই VII নিয়ে বসেছেন আর রোমান নাম্বার ট্রাই করছেন, কম্বিনেশন করছেন, কিছু মানে বের করার চেষ্টা করছেন। একবার এটাকে ওর সাথে জয়েন করছেন আর একবার ওটাকে এর সাথে। প্রায় সন্ধে হয়ে গেল ওই নাম্বারটা ক্র্যাক করতে করতে। অবশেষে পাওয়া গেল ওটার মানেটা। মিস্টার রয় অর্ককে ফোন করে ডাকলেন নিজের চেম্বারে। তখন বাজে রাত প্রায় 9টা। অর্ক যেতে বাধ্য, তাই হাজির হলো 20 মিনিট পরেই। অর্ক, আমি এটা ক্র্যাক করতে পেরেছি, তাই আপনাকে ডেকে পাঠালাম, কারণ আপনাকে জানানো দরকার। শুনুন বলছি, V মানে ইংলিশ লেটার D, আর II হলো 1 and 2। যদি 1 and 2কে আলাদাভাবে না ধরে একসাথে ধরি তাহলে হয় 12। ইংলিশ লেটার L, DLI, কারণ ছুরিতে এই সেম ইনিশিয়ালসটা আমি দেখেছিলাম। এবার আপনি বলুন তো আমাকে, এরকম ইনিশিয়ালস কারোর আছে আপনার চেনা জানার মধ্যে? অর্ক বেশ চুপ করে বসে আছে আর ভাবছে যে ডি দিয়ে ওদের ফ্রেন্ড সার্কেলে তো কেউ নেই, আর যতদূর জানে অঙ্কিতার তো কোনো বন্ধুও নেই যার ডি দিয়ে নাম। তাহলে কি হতে পারে? না স্যার,
আমার চেনাজানার মধ্যে কেউ নেই এই লেটার দিয়ে। আমার দুটো হ্যান্ডরাইটিং দেখে মনে হচ্ছে দুটো আলাদা মানুষের লেখা। দুটো লেখা কেউ একজন লেখেননি। আপনি একবার এই নাম্বার লেখা হ্যান্ডরাইটিংটা দেখুন, চিনতে পারেন কার এটা? অর্ক লেখাটা এক মনে দেখতে থাকলো। অনেকক্ষণ দেখার পর ও নিজের হ্যান্ডরাইটিংয়ের সাথেই কোথাও একটা মিল খুঁজে পেল, কিন্তু ও তো লিখেনি। এইটা তাহলে কে? বারবার এই একটাই প্রশ্ন আসছে যে কে এই মানুষটা। অনেকক্ষণ পর অর্ক বলে উঠল, কিছুটা চেঁচিয়েই উঠল, তাহলে কি স্বপ্ন? কিন্তু কেন? কি হয়েছে অর্ক? স্বপ্ন কে? কার কথা বলছেন আপনি? কি হয়েছে বলুন, চুপ করে থাকবেন না। স্বপ্ন হচ্ছে আমার ভাই, আর ওটাই ওর হ্যান্ডরাইটিং। ভাই? আপনি তো বলেননি যে আপনার কোনো ভাই আছে। আপনি আর আপনার ভাই কি কিছুটা একরকম দেখতে? একরকম দেখতে মনে হচ্ছে আমার টুইন্স, যমজ ভাই স্বপ্ন। ওয়েট ওয়েট, আপনাকে একটা ছবি দেখাই। মিস্টার রয় হাঁ করে ছবিটা দেখছিলেন। দেখলেন যে সত্যি দুজনকে পুরো এক রকম দেখতে। তাহলে কি স্বপ্ন, মানে অর্কর ভাই কি কোনোভাবে এই খুনের সাথে যুক্ত? অর্ক, আপনার ভাই মানে স্বপ্ন কি অঙ্কিতাকে চিনতো? চিন্তা মানে? আমরা তিনজন একসাথেই বড় হয়েছি। স্বপ্ন অঙ্কিতাকে পছন্দ করতো, কিন্তু অঙ্কিতা কোনো দিন ওকে পছন্দ করতো না। ইভেন দু চোখে সহ্যও করতে পারতো না। রিসেন্ট 1 মান্থ আগে একটা ইনসিডেন্টের পর থেকে অঙ্কিতা আর সহ্যই করতে পারতো না ওকে। কি এমন ইনসিডেন্ট ঘটেছিল যে তারপর থেকে এরকম ব্যাপার হয়েছে? বলছি, আমাদের যেদিন ব্যাচেলার পার্টি ছিল, অঙ্কিতা সেদিন ভুল করে আমাকে বুঝতে না পেরে ওর সাথেই রাতটা কাটিয়েছিল। সেটা পরের দিন সকালে যখন ও জানতে পারে, তখন ও ভীষণ রিয়েক্ট করেছিল ওর ওপর। তারপর থেকেই ও একদম সহ্য করতে পারতো না। তো এই স্বপ্নকে কোথায় পাওয়া যাবে? আর একটা কাজ করতে হবে, সেটা হলো অঙ্কিতার বাড়িতে যিনি কাজ করেন তার সাথে একবার কথা বলতাম। অর্ক সেটাও অ্যারেঞ্জ করে দিল, আর তার সঙ্গে সঙ্গে স্বপ্নকে কন্ট্যাক্ট করার ট্রাই করলো। মিস্টার রয় অঙ্কিতার বাড়িতে যিনি কাজ করতেন তার সাথে কথা বললেন, বিভিন্ন প্রশ্ন করলেন। ওনার কাছ থেকে জানতে পারলেন যা যা, তা হলো অঙ্কিতার বিহেভিয়ারে সেরকম কোনো চেঞ্জ ছিল না, কিন্তু ওর শরীরটা কিছুদিন একটু খারাপ ছিল, যেটা ও কাউকে জানাতে চাইছিল না। অর্ক, আপনার ভাইয়ের পুরো নামটা ঠিক কি? স্বপ্নদীপ। স্বপ্নদীপ, স্বপ্নদীপ, স্বপ্নদীপ। স্বপ্ন মানে ড্রিম, আর দ্বীপ মানে লাইট, ড্রিম লাইট, ডিএল ইনিশিয়ালস। তার মানে স্বপ্নই খুন করেছে অঙ্কিতাকে। স্বপ্ন খুন করবে অঙ্কিতাকে? না স্যার, ওর অঙ্কিতাকে ভালো লাগতো, বাট তাই বলে খুন করবে? ইম্পসিবল। বাট সব এভিডেন্স তো তাই বলছে, তাই না? আর একটা প্রশ্ন করতে চাই আপনাকে, এই লাস্ট 1 মান্থে কি আপনার সাথে আপনার ভাইয়ের কোনো ঝগড়া হয়েছিল? হয়েছিল। ওই ব্যাচেলার পার্টির পরেই হয়েছিল। ওর সাথে ভালো রকম ঝগড়া হয়েছিল সেদিন। বেশ, তাহলে কোথায় আপনার ভাই? চলুন আমার ফ্ল্যাটে, আশা করছি ও ওখানেই থাকবে। অর্ক আর মিস্টার রয় গেলেন অর্কর ফ্ল্যাটে। স্বপ্ন তখন ঘুমোচ্ছে। অর্ক স্বপ্নকে ডেকে তুলল। স্বপ্ন দেখে একটু হলেও চমকালো না, উঠে বসলো স্বপ্ন। মিস্টার রয় স্বপ্নকে দেখে চমকে গেলেন। একদম হুবহু দেখতে দুজনকে এক। অর্ক আর স্বপ্ন দুজনই পাশাপাশি তখন দাঁড়িয়ে, পুরো এক রকম দেখতে। মিস্টার রয় কিছুক্ষণ চুপ থেকে প্রশ্ন করলেন, তাহলে আপনি মিস্টার স্বপ্নদীপ? আমি স্বপ্নদীপ। আমি জানি আপনারা কেন এসেছেন। আমি স্বীকার করছি যে আমি খুন করেছি অঙ্কিতাকে। এই কথায় হালকা হলেও চমকে উঠলেন অর্ক আর মিস্টার রয়। তারপর স্বপ্নর মুখে সবটা শোনার পর যা দাঁড়ালো তা হলো, স্বপ্ন অঙ্কিতাকে অনেকদিন আগে থেকেই পছন্দ করত, বলা যায় ভালোবাসত। কিন্তু অঙ্কিতা কোনোদিনও স্বপ্নকে পাত্তাও দেয়নি। অঙ্কিতার অনেকবার মনে হয়েছে যে স্বপ্নকে অর্ক ভেবে ভুল করে তার সাথে ফিজিক্যাল হয়েছে, এবং আরও অনেক কিছু। পরে যখন বুঝতে পারত তখন রিগ্রেট করত এবং স্বপ্নকেই দোষ দিত। স্বপ্নর খারাপ লাগতো, তা সত্ত্বেও অঙ্কিতাকে ভালোবাসত। অঙ্কিতার সাথে যখন অর্কর ঝামেলা হতো তখন অঙ্কিতা স্বপ্নর কাছেই আসতো আর উইক হয়ে পড়ত। এরপর যখন স্বপ্ন কিছু করতে যেত অঙ্কিতা স্বপ্নকেই দোষ দিত। স্বপ্ন কোনোদিনও অঙ্কিতা বা অর্ক কাউকেই কিছু বলেনি, চুপ করে থাকতো সব কিছুর পরেও। কিন্তু ব্যাচেলার পার্টির রাতটাই ছিল ওর সহ্য করার শেষ সীমা। ওদের ব্যাচেলার পার্টির দিন রাতে অর্কর ফ্ল্যাটে অঙ্কিতার থাকার কথা ছিল। ব্যাচেলার পার্টিতে স্বপ্নও প্রেজেন্ট ছিল। ওরা তিনজনই ছিল ড্রাঙ্কড। অঙ্কিতা স্বপ্নকে অর্ক ভেবে ভুল করে স্বপ্নের সাথেই ফিজিক্যাল হয়।
স্বপ্ন অনেকবার বাধা দেয়, কিন্তু অঙ্কিতা কোনো রকম বাধা না মেনে ফিজিক্যাল হতে জোর করে। কারণ অঙ্কিতা ভাবছিল ওটা অর্ক, আর এদিকে অর্ক ছিল সারা রাত পার্টিতেই ওদের ফ্রেন্ডদের সাথেই। সে কিছুই জানতো না এই ব্যাপারে, কারণ সেও ছিল মাদক। সেই রাতে ওদের ফিজিক্যাল হওয়ার ফলই হচ্ছে অঙ্কিতার প্রেগনেন্সির কারণ। অঙ্কিতা যখন বুঝতে পারে সকালে উঠে যে অর্ক নয় স্বপ্নর সাথে সারা রাত কাটিয়েছে, তখনও ভীষণভাবে রিয়্যাক্ট করে আর স্বপ্নকে ঘেন্না করতে শুরু করে। এদিকে অর্কর সাথে স্বপ্নর ভালো রকম ঝামেলা হয় এই ম্যাটার নিয়ে। অঙ্কিতার কোনো কিছুই মনে ছিল না সেই রাতের কথা, তাই সে জানতও না যে সে প্রেগনেন্ট। স্বপ্নর সাথে অর্কর ঝামেলা হওয়ার পর স্বপ্নর রাগ বাড়তে থাকে, আর তার জন্যই সেই খুন করে। অঙ্কিতা ওই দিন ফ্ল্যাটে যে একা থাকবে সেটা সে জানতে পেরেছিল ওর বাড়িতে যিনি কাজ করতেন ওনার কাছ থেকে, তাই সেই টাইম মতো আসে অঙ্কিতার ফ্ল্যাটে। আর স্বাভাবিক প্রথমে দেখে অঙ্কিতা চিনতে পারেনি যে এটা অ্যাকচুয়ালি কে, আর আবারও সে সেই একই ভুল করে। স্বপ্নকে ভেতরে ডেকে আর আবারও ফিজিক্যাল হয়। স্বপ্ন প্রথমে ইমোশনালি ব্ল্যাকমেইল করে অঙ্কিতাকে যে ওই দিন তারা যে রাতে ফিজিক্যাল হয়েছিল তার কথা সে অর্ককে জানিয়ে দেবে। অঙ্কিতাকে দিয়েই ও এরকম একটা সুইসাইড নোট লেখায়, আর তারপরে নিজের আনা ছুরি দিয়েই অঙ্কিতার হাত দিয়ে নিজেই সুইসাইডের মতো করে ওকে খুন করে। নোটের পেছনে লিখে আসে VIII। যখন তার হুঁশ ফেরে নার্ভাস হয়ে পড়ে আর ছুরিটা ওখানেই ফেলে আসে। স্বপ্ন সাফার করে REM স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার রোগে, যেখানে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাত পা ছোঁড়া, কথা বলা, হাঁটাচলা করা এবং আরও অনেক অ্যাক্টিভিটি করে থাকে এরা। ঘুমের মধ্যে স্বপ্নদ্বীপ যদি কোনোদিন ভয়ানক স্বপ্ন দেখে তাহলে সেই অ্যাক্টিভিটিটাই বাস্তবে সে ঘটানোর ট্রাই করে। অর্ক তাকে সেদিন মেরে ফেলার হুমকি দিয়েছিল, আর সেটা নিয়েই সে স্বপ্ন দেখে। তার মনের মধ্যে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে জাগতে শুরু করেছিল। ঘুমের মধ্যে সে সেদিনের পর থেকে এইভাবে দু একবার অর্ককেও খুন করার চেষ্টা করে। তারপর থেকে অর্ক আর কোনোদিন ওর কাছে ঘুমোতো না। স্বপ্ন অর্ককে মারেনি, কারণ অর্ক হলো নিজের ভাই, আর অঙ্কিতা তো স্বপ্ন শেষে একটাই কথা বারবার বলছিল, অঙ্কিতাকে কোনোদিনও আমি পাবো না, তাই ওকে অর্করও হতে দেব না। অঙ্কিতা তো নিজেই জানতো না ও কাকে ভালোবাসতো। যদি অর্কের লাইফে থাকে অর্কের লাইফও শেষ হয়ে যেত, তাই খুন করে সরিয়ে দিয়েছে ওকে আমার ভাইয়ের জীবন থেকে। মিস্টার রয় আর অর্ক সব কথা শুনে আর কোনো কথা বললেন না। শুধু অর্ক ওর ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো খুব জোরে জোরে, কিন্তু উপায় নেই। মিস্টার রয় স্বপ্নকে অ্যারেস্ট করার জন্য অফিসার্স নিয়ে এসেছিলেন সঙ্গে। বাইরে এতক্ষণ ওরা ওয়েট করছিল। মিস্টার রয় ডাকার পরে ওরা ঘরে আসে। অর্ক আর স্বপ্নকে আলাদা করে স্বপ্নকে নিয়ে চলে যায় ওদের সাথে। এতক্ষণ শুনলেন অনুষ্কা পালের লেখা স্বপ্নকাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর পারলে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে এই গল্পটি শেয়ার করে দিন। আমাদের আজকের লেখিকা অনুষ্কা পালের জন্ম পূর্ব বর্ধমান জেলার লক্ষ্মীপুর মাঠ অঞ্চলে। প্রধানত তিনি থ্রিলার, মার্ডার মিস্ট্রি এগুলো নিয়ে পড়তে ও লিখতে বেশি ভালোবাসেন। অন্যদিকে ইংরেজি সাহিত্যের ছাত্রী হওয়ার জন্য ইংরেজিটাই বেশি দখলে, কিন্তু তারপরেও এরই মধ্যে একটু আধটু চেষ্টা করে চলেছেন লেখার। আজকের গল্পে যারা যারা অভিনয় করেছে মৌটুসী মণ্ডল, অতনু ভট্টাচার্য, অর্চুত, মিনহাজুল, অমিত, ছন্দহারা, মৌসুমী চন্দ্র, প্রসূন, পার্থিব। পোস্টার ডিজাইন আমি, মিনহাজুল, এবং সমগ্র পরিচালনায় চন্দন হালদার। আপনারা নিজেদের গল্প আমাদের পাঠাতে চাইলে পাঠাতে পারেন kahini517@gmail.com এই ঠিকানায়। চলুন আবারও দেখা হবে নতুন কোনো এক গল্পে।